নমস্কার। গল্পের সাথে কিছুক্ষণ এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আজ যে গল্পটি আমি পাঠ করে শোনাবো তা হলো আশাপূর্ণা দেবীর লেখা একটি ছোট গল্প, আত্মসর্বস্ব। আশা করছি গল্পটি আপনাদের ভালো লাগবে। আর গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নেবেন, আর পারলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে নেবেন। আসুন তাহলে সকলে মিলে এই গল্পটি শুনে নেওয়া যাক। মেয়েকে ফিরিয়ে নিয়ে এলেন বসু দম্পতি। ফিরিয়ে নিয়ে এলেন তার কুমারী জীবনের স্নিগ্ধ পরিবেশে। সেই তার ছোট্ট ঘরখানি, সেই তার দেয়াল ঘেঁষে সরু একহারা খাট আর ধবধবে বিছানা, সেই ও দেয়ালে আলনা আর বইয়ের র্যাক, এ দেয়ালে নিচু টেবিল আর ছোট্ট চেয়ারখানা। বরাবর যাতে বসে এসেছে সর্বরী, আর বেশি কিছু ধরে না এই ঘরে। তবু ভারী সুন্দর লাগে, ছিমছাম, পরিষ্কার, পবিত্র। মেয়ের বিয়ের পর ঘরের চেহারাটা পাল্টে ফেলেছিলেন সুজাতা। সংসারের অবান্তর জিনিসগুলো ভরে ফেলেছিলেন এই ঘরে। শ্বশুরবাড়ি থেকে যা দু চারবার এসেছে সর্বরী, শুয়েছে মারই কাছে। অস্থায়ী সেই আশায় স্থায়ী জায়গা পাওয়ার প্রশ্নও ওঠেনি। কিন্তু এবারে তো দু চার দিনের জন্য বেড়াতে আসা নয়, চিরদিনের মতো ফিরে আসা। আবার নতুন করে প্রতিষ্ঠার বেদি রচনা না করে রাখলে ও বুঝবে কি করে যে বরাবরের মতো আশ্রয় নিতে হলেও সমাদরের ত্রুটি থাকবে না তার? কি করে টের পাবে স্নেহাতুর মাতৃহৃদয়ের আকুলতার পরিচয়? মা বাপ দুজনে গিয়ে নিয়ে এসেছেন। গাড়ি থেকে নেমে একেবারে সোজা এখানে তুললেন। বললেন, এই ঘর তোমার, আবার এই ঘর ফিরে পেলে তুমি। মনে করো যেমন ছিলে তেমনই আছো। মাঝখানের কটা দিন কিচ্ছু নয়, স্বপ্ন, ছায়া। বলতে বলতে স্বর বাষ্পাচ্ছন্ন হয়ে এলো অনাদি প্রসাদের। সর্বরী কথা বলছে না, কাঁদছেও না, শুধু বসে আছে মুখ নিচু করে। কেশের ঘন অরণ্যের মাঝখানে পায়ে চলা পথের মতো যে সরু রেখাটি শুভ্রতায় প্রখর হয়ে উঠেছে, উজ্জ্বল বিদ্যুৎ আলোকে আরও প্রখর দেখাচ্ছে সেটা। মুখ নিচু করায় রেখাটা বড় বেশি চোখে পড়ছে। সেই দিকে তাকিয়ে সুজাতা সহসা হাহাকার করে উঠলেন। আবার তোর বিয়ে দেব আমি, এ বেশ আমি দেখতে পারবো না। সর্বরী সামান্যতম নড়ে চড়ে বসল। প্রকৃতপক্ষে বেশভূষার খুব কিছু পরিবর্তন ঘটেনি, কুমারী মেয়েদের মতনই দেখাচ্ছে তাকে, তবু অবুঝ মাতৃহৃদয়। অনাদিপ্রসাদের দিকে তাকিয়ে আবার সুজাতা বললেন, হিন্দুর মেয়ে হয়ে একথা মুখে আনছি বলে রাগ করো না গো। ও তো আমার যেমন আইবুড়ো মেয়ে ছিল তেমন আইবুড়োটিই আছে। রাগ? অনাদিপ্রসাদ একটু বিষাদের হাসি হাসলেন। তারপর বললেন, যাক, এখন ওকে শুতে দাও, কি একটু খাবে টাবে। এইবার কথা বলল সর্বরী। শান্তভাবে বলল, খিদে কিছু পায়নি বাবা। তা হোক, সামান্য কিছু যা হোক খেয়ে নিতে হবে বই কি। বলে দাঁড়িয়ে উঠলেন অনাদিপ্রসাদ। ট্রেনের গরমে এসেছেন, স্নান করতে ইচ্ছে করছে। সুজাতা মেয়ের হাত ধরে দৃঢ়স্বরে বললেন, খিদে নেই বলে পাশ কাটালে চলবে না। চল, খাবি যা পারিস, আমাদের সঙ্গে বসে খেতে হবে। আমাদের সঙ্গে বসে খেতে হবে, এ কিসের ইঙ্গিত? সকলের সঙ্গে বসে খাওয়ার অনুরোধের মধ্যে সুজাতার কাতর মাতৃহৃদয়ের আরেকটু অবুঝপনার প্রকাশ হলো কি? মুহূর্তের জন্য কেঁপে ওঠে সর্বরী। তারপর শান্তভাবে বলে, আজ থাক মা। আচ্ছা, আজ যদি নিতান্ত না পারিস থাক। কাল থেকে কিন্তু তোর কোনো গুজব আপত্তি শুনবো না আমি, তা বলে রাখছি। এখন রেলের কাপড় চোপড়গুলো ছেড়ে ফেল, একটু চা কি জল খা। সর্বরী অনুনয়ের ভঙ্গিতে বলে, এমনিই শুয়ে পড়ি না মা, আজ আর কিছুই ইচ্ছে করছে না।
বড্ড মাথা ধরেছে। একটু চাও খাবি না? এত রাতে? রাত আর কি, 9টাই তো বেজেছে মোটে। আমিও তো ভাবছি আগে একটু চা। দেখি উনি কি করেন। সতীশটা এই দুদিনে যে কি করে রেখেছে সেই জানে। ঈষৎ চঞ্চল হয়ে উঠে পড়েন সুজাতা। কাল ভোর থেকে সংসারে অনুপস্থিত রয়েছেন। ইতিমধ্যে কি কি অঘটন ঘটেছে কে জানে। সর্বরী বিছানায় শুয়ে পড়ে বলে, আচ্ছা একটু চা দিও। আলোটা নিভিয়ে দেবে মা? সুজাতা দাঁড়িয়ে পড়ে বলেন, আলো নেভালে ঘুমিয়ে পড়বি না তো? চা আনছি। তুমি আনবে? তুমি আবার আনবে কেন? সতীশ নেই? আছে, তা হোক, আজ আমি হাতে করে। শেষ কথাটা কান্নায় বুঝে যায়। আলো নিভিয়ে ধীরে ধীরে চলে যান সুজাতা। অন্ধকার ঘরে একা চুপচাপ পড়ে থাকে সর্বরী। ঘুম? না, ঘুমিয়ে পড়ার মতো চোখ এখন নেই। শুকনো খটখটে পরিষ্কার, একটু যেন বেশিই শুকনো। সদ্য বিধবার পক্ষে এত শুকনো চোখ, এত স্থির ভাব, একটু আশ্চর্য বই কি। কাঁদুক না, কাঁদুক, মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাসটাও তো ফেলবে। একা শুয়েও নিঃশ্বাস ফেলল না সর্বরী, শুধু একটু যেন অবাক হয়ে ভাবতে লাগলো। মা বাপ তার জন্য এত আকুল হয়ে উঠেছেন, এত ব্যস্ত হচ্ছেন তার একটু স্বস্তির জন্য, কিন্তু সে স্নেহের স্পর্শ সর্বরীর মন পর্যন্ত পৌঁছচ্ছে না কেন? ও যেন সার্সিবন্ধ ঘরের মধ্যে থেকে ওগুলো শুধু দেখতে পাচ্ছে। তবে কি খুব শোক হয়েছে সর্বরীর, তাই এমন হচ্ছে? শোক? খুব তলিয়ে ভাবতে চেষ্টা করে সর্বরী। শোক কাকে বলে? প্রিয়জনকে হারিয়ে যে হাহাকার ওঠে অন্তরের অন্তঃস্থলে, তারই নাম শোক। কিন্তু কই, সে হাহাকার কোথায় সর্বরীর? শুধু খানিকটা অস্বস্তি, শুধু সাদা দেওয়ালের মতো খানিকটা ফাঁকা ফাঁকা শূন্যতা। প্রিয়জন? কে সে? কদিন আগে যার মৃত্যু সংবাদ এসেছিল, সর্বরীর সঙ্গে তার হৃদয়ে যোগ ঘটল কবে? বরং যে কটা দিন সেই লোকটাকে উপলক্ষ করে সর্বরীকে নিয়ে শোকের সমারোহ চলছিল, রীতিমতো বিরক্তই বোধ করেছিল সর্বরী। বাপ মা গিয়ে পড়ে সে বিরক্তি থেকে উদ্ধার করেছেন। হ্যাঁ, এর জন্য মা বাপের উপর কৃতজ্ঞ সে। সর্বরীর ভাগ্যে ঘটেছিল এক পৌরাণিক যুগের কাহিনী। মুক্তিকামী পুত্র পালিয়ে গিয়েছিল সংসার ছেড়ে। মা বাপ গিয়ে কেঁদে মঠ থেকে ফিরিয়ে আনলেন ছেলেকে এবং একটি বন্ধন রজ্জু সংগ্রহ করে বাঁধতে চাইলেন তাকে। কিন্তু সে চেষ্টা হলো সমুদ্রে বালির বাঁধ। ফুলশয্যার হাতের সুতো খোলার মতোই বৈরাগী কুমার অনায়াসে ছিঁড়ে ফেলে দিয়ে গেল সেই বন্ধন রজ্জু ফুলশয্যারই রাতে। ব্যাপারটা যে অতীব শোচনীয় তার সন্দেহ নেই, কিন্তু একেবারে পচা পুরনো প্লট। তবু বিয়ের পরে 1.5 বছর শ্বশুর বাড়িতেই ছিল সর্বরী। ছেলেকে ফিরিয়ে আনবার জন্য চেষ্টার কসুর করেননি তাঁরা। কিন্তু সর্বরীর ভাগ্যে নেই। পালিয়ে যাওয়া লোকটা এমন জায়গায় পালালো যে ধরে আনার আশাটুকুও গেল। মঠের কর্মাধ্যক্ষের হাতে লেখা 2 লাইনের একখানি পোস্ট কার্ড। সেই 2 লাইনের মধ্যেই লেখা হয়ে গেছে সর্বরীর ভবিষ্যৎ জীবনের ভাগ্যলিপি। অন্ধকারে বাইরের দৃষ্টি ব্যাহত হয় বলেই কি ভেতরের দৃষ্টি স্বচ্ছ হয়ে ওঠে? নিজেকে সম্পূর্ণ তফাতে রেখে সেই স্বচ্ছ দৃষ্টি মেলে ভাবতে চেষ্টা করে সর্বরী। ভাগ্যলিপি কি শিলালিপির মতোই খোদাই করা? পুরনো লেখা মুছে ফেলে আর একবার নতুন করে লেখা যায় না? যে লেখা লেখার জন্য সুজাতা কলম ধরতে চাইছেন। ভাবতে ভাবতে হঠাৎ নিজেকে সচেতন করে তোলে সর্বরী। না, ভেঙে পড়লে চলবে না। নিজেকে অপরের করুণার পাত্রী হতে দিতে সে রাজি নয়। খুট করে একটু শব্দ,
পরক্ষণেই আলোর জোয়ার। চাটুকু খেয়ে ফেলবা। সুইচটা নামিয়ে দিয়ে কাতর কণ্ঠে অনুরোধ জানাচ্ছে সুজাতা। সর্বরী উঠে বসে সহজ গলায় বলে, দাও। আর শোনো, কি আছে তোমার? হঠাৎ দেখছি বেশ খিদে পেয়ে গেছে। ও ঘরে গিয়ে সুজাতা নিচু গলায় বলেন, যতটা মুষড়ে পড়েছে ভেবেছিলাম তেমন মনে হচ্ছে না, সামলে নিয়েছে। অনাদিপ্রসাদ বোধ করি উত্তরের অভাবেই চুপ করে থাকেন। সুজাতা জেদের সুরে বলেন, এখন তো সব রকম আইনই হয়েছে, তবে কেন আমরা ওর আবার বিয়ে দেব না বলো তো তুমি? বিধবা বিয়ের আইন আজকে হয়নি সুজাতা, ও আইনের বয়স অনেক। ওকে বিধবা বলো না গো। সুজাতা কেঁদে ফেললেন। ভাবলে প্রাণটা ফেটে যায়। একদিনের জন্যও জানতে পারল না স্বামী কি বস্তু। ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন সুজাতা, আর ব্যস্ত অনাদিপ্রসাদ তার মাথায় গায়ে হাত বুলিয়ে দিতে লাগলেন। দুজনের একই শোক, পরস্পরের সান্নিধ্যই সান্ত্বনা। কিন্তু মেয়ে মা বাপকে তাজ্জব বানিয়ে দিচ্ছে, ঠিক এরকমটা আশা করেননি তারা। সুজাতা চোখের জলে ভেসে মেয়েকে অনুরোধ করতে গেলেন তাদের সঙ্গে একসঙ্গে খেতে, অর্থাৎ একই খাদ্য গ্রহণ করতে। যদিও মনে নিশ্চিত ছিলেন খাবে না বটে, তবে শোকবহ একটি করুণ দৃশ্যের অবতারণা অবশ্যই হবে। কিন্তু সর্বরী কিনা মায়ের প্রস্তাবের উত্তরে দিব্যি করকর করে হেসে উঠে বলল, রক্ষে করো মা, আবার ওসব ঝামেলা কেন? বিধাতা দয়া করে যখন নিষ্কণ্টক করে দিয়েছেন, তখন আর তোমার ওই ইলিশ মাছের কাঁটায় ফের পড়তে চাই না। কষে ঘি দুধ খাওয়াও না, খেদ মিটে যাবে। পরার বেলাতেও দেখা যায় শুধু সাদা শাড়িগুলোই পরে। না কুলালে অম্লান বদনে বাবার ধুতিগুলো টেনে জড়ায়। হাতে অনেকগুলো চুড়ি বালা নাকি ওর ভয়ানক অসুবিধাকর। কানের গহনা নাকি ভীষণ ফোটে, আর গলার হার, সে তো গলায় ঠেকলেই ঘামাচি অনিবার্য। হেসে হেসে গা পাতলা করে এইসব বলবে সর্বরী, তবে কোন অবকাশে কাঁদবেন সুজাতা? অথচ এত বড় একটা শোকবহ ঘটনা ঘটে যাওয়া সত্ত্বেও কাঁদতে না পেরে হার্টের অসুখ ধরে যাচ্ছে তার। সান্ত্বনা দিতে বাড়িতে যারা আসে তাদের কাছেও সে কথাই বলেন সুজাতা। কাঁদতে না পেয়ে বুকের ব্যায়ামও জন্মে গেল ভাই, ভয়ে কাঠ হয়ে আছি। ও হতভাগী হঠাৎ একটা শক্ত রোগ না বাঁধিয়ে বসে। এত চেপে চেপে থাকলে। আগন্তুকা হয়তো সসংকোচে বলেন, অবশ্যই ভাব ভালোবাসা তো জন্মায়নি তার সঙ্গে, মনে ততটা। সুজাতা ক্ষোভের হাসি হেসে বলেছিলেন, সে না হয় বুঝলাম, কিন্তু ওর জীবনটা যে ছাড়খাড় হয়ে গেল সে কি বুঝছে না? ও নিজের ভবিষ্যৎ যে শূন্য হয়ে গেল তা কি ভাবছে না তলে তলে? খুব চাপা মেয়ে তাই। বলা বাহুল্য, অপর ব্যক্তি সসংকোচে নতবদন হন। একটু বিশেষ অন্তরঙ্গ কেউ এলে চুপি চুপি তার কাছে গোপন ইচ্ছা ব্যক্ত করেন সুজাতা। বলেন, ওর এই যোগিনী মূর্তি আমি আর দেখতে পারছি না ভাই। আবার যদি আমি ওকে সংসারী করতে চাই, তোমরা কি আমায় সমাজে ঠেলবে? ঠেলবো এ কথা অবশ্য বলে না কেউই। অতঃপর তাদের কাছেই আবেদন জানান সুজাতা, একটি হৃদয়বান উদারচিত্ত পাত্রের সন্ধান দিতে। হিতৈষী আত্মীয়রা কাগজে বিজ্ঞাপন দেবার অথবা পাত্রপাত্রের কলম খুলে দেখবার পরামর্শ দেন। শেষেরটা হয় মাঝে মাঝে, কিন্তু অনাদিপ্রসাদের অজ্ঞতার ফলে প্রথমটা আর হয়ে ওঠে না। তিনি জানেন না খবরের কাগজের অফিস কোন মুখ, আর তার কোন দরজা দিয়ে ঢুকতে হয় বিজ্ঞাপন দিতে। আর দরকারটাও যেন ফিকে মেরে আসছে ক্রমশ। সর্বরীর জীবনের শূন্যতাটা ধরাই পড়ে না। হেসেই আছে মেয়ে। এদিকে আবার মেয়ের দুর্ভাগ্যের চিন্তায় কেঁদে কেঁদে আর কাঁদতে না পেরে সুজাতার হার্টে যে দুর্বলতা সৃষ্টি হয়েছিল তার প্রকোপ বেড়েই চলে।
কাজেই সর্বরী শূন্য দিনরাত্রির অনেকখানি পূর্ণ হয় মাতৃসেবায়। দিন কাটতে থাকে। আছে মায়ের সেবা, আছে সংসারের কাজ, চাকর পালায়, ঝি ছাড়ে। সেই অদৃশ্য শূন্য স্থানগুলো এক অমোঘ অলিখিত আইনের বলে ক্রমশ পূর্ণ হয়ে যায় সর্বরীকে দিয়ে। মাঝে মাঝে মেয়ের কৃশ মুখের পানে চেয়ে পুরনো শোক উথলে ওঠে সুজাতার। মেয়ের হাত ধরে বলেন, তুই আমার যে সেবা করছিস মা, আমি আশীর্বাদ করছি তোর ভালো হবে। পাত্রের খোঁজ আর করেন না, বরং কেউ সে ইশারা দিলে নিঃশ্বাস ফেলে বলেন, আমার কপাল আর ওর কপাল। যখন ব্যস্ত হলাম তখন জুটল না, আর এখন সে খোঁজে লাভ। এখন ওকে নইলে আমার যে এক দণ্ড চলে না। তা সত্যিই চলে না। মা বাপ চক্ষে হারা হন। তাদের অবিরত জপমন্ত্র সবু সবু সবু। সবু কোথায় গেল, সবু কি করছে। ভোরবেলা ছোট ভাই দুটোর মুখ ধোয়াবে সবু, জলখাবার দেবে আর জামা জুতো পরাবে সবু। বাপের জন্য ডিমের পোচ আর কফি বানাবে সবু। কুটনো কুটবে, ভাড়ার বার করবে, আর রান্নার ডিরেকশন দেবে সবু। জলখাবার তৈরি করবে সবু। মায়ের বাক্স, আলমারি, বিছানাপত্র, কাপড় চোপড় সব কিছু রক্ষা করবে আর সুসজ্জিত রাখবে সবু। এছাড়া উদয়াস্ত মায়ের হাতে হাতে মুখে মুখে সবু। স্ত্রীর স্বাস্থ্যহীনতায় অনাদিপ্রসাদের মেজাজ খিটখিটে হয়ে গেছে। ত্রুটি দেখলে রাগ চাপতে পারেন না, তাই প্রায়শই তার বহির্প্রকাশ ঘটে। যখন তখন সরবে চিৎকার করেন, এটুকুও হয়ে ওঠেনি? সারাদিন কি রাজকার্য হচ্ছে বাড়িতে? 24 ঘন্টা নাটক নভেল নিয়ে পড়ে না থেকে সংসারের এদিক ওদিকে একটু দেখলে ভালো হয়। বই ফেলে তরবর করে উঠে পড়ে সবু। ভাইরা নালিশ করে, দিদি খাতায় রুল টেনে দিচ্ছে না, দিদি প্যান্টের বোতাম লাগিয়ে দিচ্ছে না, দিদি শুধু বকছে। সুজাতা কপালে করাঘাত করে বলেন, আমারও যেমন অদৃষ্ট, বয়স থাকতে অথর্ব হয়ে রইলাম। নইলে সংসারের এই অবস্থা হয় না, তোমাদের এই দুর্গতি হয়। খাচ্ছি দাচ্ছি, মোটা হচ্ছি। রোগ বললে লোকে হাসবে, অথচ হাতে পায়ে এক বিন্দু বল নেই। ওদের হলো মন মর্জির কাজ, ইচ্ছে হলো করলো, ইচ্ছে হলো না করলো না। কি বলবো বল? দেড়টা অবশ্য গৌরবের বহু বচন। ছোট্ট সুন্দর ছিমছাম সেই ঘরখানি অপেক্ষা করে করে হতাশ হয়। জানালা দিয়ে আসে ভোরের রোদ, আসে দুপুরের উদাসী ঝোড়ো হাওয়া, আসে পড়ন্ত বেলার সোনালি আলো। তারপর আরও আসে সন্ধ্যার স্নিগ্ধ বাতাস। অন্ধকার ঘরের শূন্য পরিমণ্ডলে সে বাতাস দীর্ঘ নিঃশ্বাসের মতো সঞ্চার করে বেড়ায়। সর্বরী শুতে আসে প্রায় মধ্যরাত্রির কাজ ঘেঁষে। তখন বাতাস নিথর হয়ে যায়। সমস্ত দিনের প্রতীক্ষারত ঘরখানা যেন অভিমানে মুখ হয়ে বসে থাকে, সাড়া দেয় না, আহ্বান জানায় না। কর্মক্লান্ত শীর্ণ দেহখানি নিয়ে ছোট্ট হয়ে শুয়ে পড়ে সর্বরী। কোনো দিন পরে আর ঘুমোয়, কোনো কোনো দিন কি একটা অস্বস্তিকর গন্ধে ঘুম আসতে চায় না। কিসের গন্ধ অনুসন্ধান করতে বসে মনে পড়ে যায় বিছানাটা প্রায় মাসখানেক হলো ফর্সা করা হয়নি। ভোরের অন্ধকার থাকতে উঠে যায়, দুপুর রাতের অন্ধকারে শুতে আসে। ময়লা হয়েছে চোখেই পড়ে না। বালিশের ওয়ারটা টান মেরে ফেলে দিয়ে ঘুমানোর চেষ্টা করতে থাকে। ইতিমধ্যে একদিন সতীশ এসে আবেদন জানালো 1 মাসের ছুটি চাই, দেশে যাবে ছেলের বিয়ে দিতে। প্রথমটাই অবশ্য আবেদন করেছিল দিদিমণির কাছেই, কারণ হাতের কাছে তাকেই পাওয়া যায়। দিদিমণি উঠল ঝংকার দিয়ে, 1 মাস? 1 মাস ধরে ছেলের বিয়ে দেবে তুমি? অত আহ্লাদে কাজ নেই। 1 মাস ধরে কি আর বিয়ে দেব দিদিমণি? মেয়ে খুঁজতে হবে তো। ও বাবা! সর্বরী চোখ কপালে তুলে বলে, এখনো পাত্রী খোঁজা হয়নি? তবেই হয়েছে। রেখে দাও ওসব কথা,
তোমার ছেলে নিজে বউ খুঁজে জোগাড় করে রাখুক, তুমি গিয়ে বিয়ে দিও। সতীশ গম্ভীরভাবে বলল, আমাদের ওখানে ওসব শহরের চাল চলে না দিদিমণি, মাসখানেক ছুটি আমাকে করতেই হবে। হবে তো রাঁধবে কে? আমি এখন এই এত কাজের মধ্যে সময় পাবো কখন? কষ্ট মষ্ট করে চালিয়ে নেবেন, হবে না আমার দ্বারা। যাবে তো একেবারেই যাও, মনের সুখে দেশে বসে বৌমার হাতের রান্না খাওগে, আর আসতে হবে না, অন্য লোক রাখা হবে। অতঃপর সতীশ গিয়ে প্রকৃত মনিব মণিবাণীর কাছে কেঁদে পড়ল। দিদিমণি তাকে জবাব দিয়েছে। সুজাতা তখন নিজের ঘরে পা ছড়িয়ে বসে পান সাজছিলেন আর স্বামীর কাছে খেদ করছিলেন। ঘরে অত বড় মেয়ে থাকতে দুটো সাজা পান পাওয়ার পিত্তেশেও তার নেই, সেই মুখে এত বার্তা! দিদিমণি, অনাদিপ্রসাদ গম্ভীরভাবে বলেন, দিদিমণি জবাব দেবার মালিক নয় সতীশ। সতীশ গামছার কোণে চোখ মুছল, কথা কইল না। সুজাতা বললেন, কেন, কি অপরাধ হলো হঠাৎ? সতীশ কিছু রেখে রেখে ইতিহাস ব্যক্ত করল এবং শেষ মন্তব্য করল, আপনাদের বড় লোকের বাড়ি তাই, আমাদের দেশে অমন ভারী বয়সের বিধবা মেয়ে সংসারে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সমস্ত করে বাবু। এ বয়সে বসে বসে খেলে কি আর রক্ষে আছে? কথাটা শেষ না হতেই সর্বরী ঢুকল ঘরে, মায়ের দুধের বাটি হাতে। সতীশের কথা শেষ হতেই তীক্ষ্ণ গম্ভীর স্বরে বলল, তোমার জামা কাপড় কি আছে নিয়ে বেরিয়ে যাও সতীশ, বেরিয়ে যাও বলছি, 1 মিনিট দেরি করো না, ওঠো। থমথমে সতীশকে থো করে অনাদিপ্রসাদ বললেন, যাও বললে কি আর যাওয়া হয়? হয় বই কি বাবা, সতীশ আর 1 মিনিট নয়, সর্বরী বলে। সুজাতা ভারী মুখে বলেন, তেজ দেখালেই তো হয় না, তোমার তো ওই গতর, লোক এখন জোগাড় করবে কে? সর্বরী আশ্চর্য রকমভাবে শান্তভাবে বলে, জোগাড় করতে হবে না মা, ও কাজটা আমিই চালিয়ে নেব ভাবছি। সত্যি বসে বসে খেয়ে এক্সারসাইজের অভাবে স্বাস্থ্যটা খারাপ হয়ে যাচ্ছে। সতীশ, তুমি ওঠো, তুমি না গেলে আমাকেই যেতে হবে কোথাও। সতীশ উঠল, সর্বরীও বিদায় হলো ঘর থেকে। সুজাতা স্বামীর মুখের দিকে হতাশ দৃষ্টি নিক্ষেপ করে বললেন, দেখলে মেয়ের মেজাজ? দেখলাম বই কি, আমার যেমন অদৃষ্ট তাই মুখ বুজে এই মেজাজ সহ্য করছি। ও যা তেজি মেয়ে, সতীশকে আর ঢুকতে দেবে বলে মনে হয় না। না দেয় তো আর কি করা যাবে, সতীশও তো বলেছে মিথ্যে নয়। গেরস্তের ঘরে কে কজন বিধবা মেয়েকে বসিয়ে খাওয়াতে পারে? নিষ্কর্ম হয়ে শুধু নাটক নোভেল পড়েই বা লাভ কি? আমিও তো খরচপত্রে ডুবতে বসেছি। অতঃপর ডোবার হাত থেকে কিছুটা পরিত্রাণ পান অনাদিপ্রসাদ, আর শরীরের ব্যায়ামের ফলে স্বাস্থ্য ভালো হতে থাকে। সাধে কি আর বলে, ভগবান যা করেন ভালোর জন্য। দেহযন্ত্রের একটায় কোনো কসুর দেখা দিলে অপর কোনো যন্ত্র যে বেশি কার্যকরী হয়, কথাটা বোধহয় সত্য। সুজাতার হাতে পায়ের বল গেছে, কিন্তু অনুমান শক্তিটা ক্রমশই জোরালো হচ্ছে। দোতলার ঘরে শুয়ে বসে থেকেও তিনি আবিষ্কার করতে সক্ষম হচ্ছেন বিকেলের দিকে প্রায়ই নিচের তলায় রান্নাঘরের আর ভাড়ার ঘরে নিতান্ত নির্বান্ধব অবস্থায় কাটছে না সর্বরীর। কেবলই যেন হাসি গল্প কথার আওয়াজ পাচ্ছেন। ছেলে দুটোও কি তেমনই পাজি, ঠিক একসঙ্গে দুজনের বেড়াতে যাওয়া চাই। অনাদিপ্রসাদও ফিরতে প্রায় রাত্রির। সুজাতাকে যে ডাক্তার ওপর নিচ করতে বারণ করেছেন, সে কথা কি ভুলে গেছেন অনাদিপ্রসাদ? ভুলে গেছেন ঘরে বিধবা মেয়ে? নিচে কে এসেছিল জিজ্ঞেস করতে সাহস হয় না, তবু একদিন না করে পারেন না সুজাতা। বিরস্বরে বলেন, খুব হাসি গল্পে সাড়া পাচ্ছিলাম, আজ বলে নয়, রোজই পাই। সর্বরী নিজস্ব সুস্থির গলায় বলে, হ্যাঁ প্রায় তো আসে, এসেছিল নন্তুদা। নন্তুদা? হ্যাঁ গো,
ছোট পিসির ভাসুরপো ভুলে গেলে? আগে তো কত আসতো, গল্প ধরলে তো আর রক্ষেই নেই। আসে তো এসে নিজ থেকেই চলে যায় আড্ডা দিয়ে। সুজাতার কণ্ঠ হতে যে রস ঝরে সেটা আর যাই হোক মধুর সমগোত্র নয়। সর্বরী মুচকে হেসে বলে, বলি তো, বলে ওর নাকি হার্টের অসুখ, নিচ থেকে ওপরে উঠতে ইচ্ছেই করে না। তার রোজ আসবার দরকারই বা কি? তোমার সঙ্গে এত কিসের কথা? সর্বরী নিজস্ব ভঙ্গিতে ঝরঝর করে হেসে ওঠে। শীর্ণ মুখে হাসিটা আর তেমন সুন্দর দেখায় না, তবে হাসির সুরটা এখনো বাজনার মতো বাজে। হেসে হেসে বলে, ওর কথায় কি আর মাথা মুন্ডু আছে? চিরকেলে পাগল। বলে, তোমারও বর নেই, আমারও এ যাবৎ বউ জুটল না, জোড়াতালে দিয়ে একটা সংসার গেঁথে ফেললে কেমন হয়? সুজাতা হার্টের অসুখ ভুলে দাঁড়িয়ে উঠে বললেন, কি বললি? এই কথা বলেছে ও? শুধু আজ কেন, রোজই বলছে তো। সেই অপমান হজম করে তুই হেসে হেসে কথা বলছিস? অপমান আবার কি? সর্বরী মাকে ধরে আবার খাটে বসিয়ে দেয়। উত্তেজিত হচ্ছ কেন শুধু শুধু? অসুখ বাড়বে যে। এতে অপমানের কি আছে? আমার হাতের রান্নার সুগন্ধে নাকি ওর মন অস্থির হয়ে ওঠে, তাই। ও, ভেতরে ভেতরে তোমার এই? ওপরে ভিজে বেড়ালের মতো হাত শুধু করে থান পরে বেড়াচ্ছ, লজ্জা করল না? লজ্জা করল না সেই হতছাড়া বজ্জাতের ইয়ার্কির কথাটা মুখে আনতে? হা ভগবান, এই তোমার মনের ভাব, আর আমি তোমাকে বিশ্বাস করে নিশ্চিন্তি হয়ে বসে আছি। কি মুশকিল! সর্বরী বসে পড়ে বলে, ও তো আর আমাকে নিয়ে পালাতে চায়নি, ভদ্রলোকের মতো বিয়ের প্রস্তাব করেছে। আমিও ভেবে দেখলাম রাজি হতে দোষ কি? তোমরাও তো খুঁজছিলে এমনই একটি উদারচিত্ত হৃদয়বান পাত্র, এতদিনে যখন জুটেই যাচ্ছে। সুজাতা ধপাস করে বিছানায় শুয়ে পড়ে বলেন, মেয়ে সন্তান এমনই অকৃতজ্ঞই বটে, আত্মসর্বস্ব স্বার্থপর। সর্বরী অমায়িক হাস্যে বলে, সে কথা ঠিক মা, শুধু মেয়ে সন্তান কেন, মেয়ে যাত্রাই। শেষ করলাম আশাপূর্ণা দেবীর একটি ছোট গল্প, আত্মসর্বস্ব। এমনই আরও নতুন নতুন গল্প নিয়ে আমি চলে আসবো আমাদের এই চ্যানেল গল্পের সাথে কিছুক্ষণে। সকলে প্লিজ সাথে থাকবেন। ধন্যবাদ।